হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। কাকে রাষ্ট্রপতি হবার পূর্বেই ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছিল? কাকে রাষ্ট্রপতি হবার পূর্বেই ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছিল? অপশন বলছে রাজেন্দ্র প্রসাদ, নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি ভিভি গিরি, নাকি প্রণব মুখার্জি। কি হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি হওয়ার আগেই কিন্তু তাকে ভারত রত্ন দেওয়া হয়েছিল। আচ্ছা, রাষ্ট্রপতি হয়েছিল কততে? 1962 সালে। তার আগে কিন্তু অর্থাৎ 1952 থেকে 1962 সাল পর্যন্ত সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের কি ছিল? উপরাষ্ট্রমন্ত্রী ছিল। তারপরে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করছে কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ভারতে একটি দিবস পালন করা হয়, সেটা কি? শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক দিবস কত সালে? কত তারিখে? 5ই সেপ্টেম্বর। আর যখনই বলে দিবে বিশ্ব শিক্ষক দিবস, তখন কি হয়ে যাবে? 5ই অক্টোবর। আচ্ছা, আর কি? হ্যাঁ, ভারত রত্ন। তাহলে ভারত রত্নটা কত সালে পেয়েছে? 1954 সালে। 1954 সাল থেকেই ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন দেওয়া হচ্ছে। আর সে বছরই কিন্তু 3জন ভারত রত্ন পুরস্কার পেয়েছিল। কে কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন আর চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে তো সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954 সালে ভারত রত্ন পাচ্ছে, আর 1962 সালে গিয়ে কিন্তু সে রাষ্ট্রপতি পদ সামলাচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগেই সে কিন্তু ভারত রত্ন পুরস্কার, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কিন্তু সে পেয়ে গেছিল। আচ্ছা, অপশন এ বলছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ কে ছিল? প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কিন্তু রাজেন্দ্র প্রসাদ। এবং দীর্ঘমেয়াদী সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। এবং সংবিধানের প্রথম গণপরিষদের যে অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু সবচেয়ে সর্বপ্রথম স্থায়ী সভাপতি কিন্তু ছিল রাজেন্দ্র প্রসাদ। আর অস্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, ভিভি গিরি কি না? ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট বা কার্যনির্বাহী কিন্তু রাষ্ট্রপতি ছিল। আচ্ছা, কততম? না 4 নম্বরে কিন্তু ভিভি গিরি কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল। 3 নম্বরে যখন জাকির হোসেন মারা গেল তখন কিন্তু উপরাষ্ট্রপতি পদে ছিল কিন্তু ভিভি গিরি। তারপর উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু সে রাষ্ট্রপতির জন্য সে পদপ্রার্থী হলো, দিয়ে কিন্তু সে নির্বাচনে জয়লাভ করে কিন্তু সে রাষ্ট্রপতি হয়ে গেছিল। তাহলে ভিভি গিরি কততম? 4র্থ রাষ্ট্রপতি, এবং কি না ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি ছিল। হলো? আচ্ছা, প্রণব মুখার্জিকে না ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি যদি বলা হয় তখন কিন্তু হয়ে যাবে প্রণব মুখার্জি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নিম্নে উল্লেখিত কোন ব্যক্তি 1938 ও 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব 1938 এবং 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল? অপশন বলছে মহাত্মা গান্ধী, নাকি মতিলাল নেহেরু, নাকি সুভাষচন্দ্র বসু, নাকি রাসবিহারী ঘোষ। কি হবে? সুভাষচন্দ্র বসু কিন্তু 1938 সালে হরিপুরা কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতি হয়েছিল, এবং 1939-এ ত্রিপুরী যে অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের সেখানে কিন্তু সভাপতি ছিল। আচ্ছা, হরিপুরাটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। আচ্ছা, ত্রিপুরীটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। ঠিক আছে, তাহলে মধ্যপ্রদেশে ত্রিপুরী রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে ত্রিপুরী কোন স্টেটে অবস্থিত? ত্রিপুরা করে দেবে, কিন্তু ত্রিপুরী কোন স্টেট হবে? মধ্যপ্রদেশ। আচ্ছা, ওই 1938 এবং 1939 সালে তাহলে তোর নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সভাপতি হিসাবে নির্বাচিত হলো। 1939 সালে কিন্তু, তার আগে বলি, এবং তার বিরুদ্ধে মহাত্মা গান্ধী পট্টবি সীতারামাইয়াকে কিন্তু দাঁড় করিয়েছিল, কিন্তু ভোটেতে পট্টবি সীতারামাইয়া হেরে যায়, এবং কি না তোর নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জয়লাভ করে। কিন্তু দলের মধ্যে চরম অসহযোগিতার জন্য কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে কিন্তু হরিপুরা অধিবেশনে যে সভাপতি হয়েছিল সেই সভাপতি পদ থেকে ইস্তফা দেন,
এবং সে কিন্তু নতুন করে একটি ফরওয়ার্ড ব্লক 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র গ্রহণ করেছিল। হলো। আচ্ছা, আর মহাত্মা গান্ধী কি বেলগাঁও অধিবেশনে কিন্তু সভাপতি হয়েছিল। বেলগাঁও অধিবেশনে কত সালে হয়েছিল? 1924 সালে। আচ্ছা, বেলগাঁওটা কোন স্টেটে অবস্থিত? কর্ণাটক স্টেটে। কোথায়? কর্ণাটক স্টেটে অবস্থিত। আচ্ছা, 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী প্রথমবার আর একমাত্র একবারই বেলগাঁও অধিবেশনে কিন্তু সে সভাপতি হয়েছিল। আচ্ছা, আর তোর আছে সুভাষচন্দ্র বোস হলো। রাসবিহারী ঘোষ কোনটায় হয়েছিল? 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি করা হয়েছিল কে? রাসবিহারী ঘোষ। রাসবিহারী বসু নয়, রাসবিহারী ঘোষ। আচ্ছা, সেই সময় কি হয়েছিল না কংগ্রেসের মধ্যে দুটি দলে ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে চরমপন্থী দল আর একটা নরমপন্থী দল। তাহলে প্রশ্ন আসতে পারে কোন ব্যক্তির সভাপতিত্বে কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যায়? কি হবে? রাসবিহারী ঘোষ তার সভাপতিত্বে, যেটা 1907 সালে হয়েছিল। আচ্ছা, আর মতিলাল নেহেরু 1928 সালে কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছিল। আর সেই সময় কি অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে অখিল ভারত যুব কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? 1928 সালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সিকিমের অধিবাসীরা মুখোশ পরে নৃত্য করে, সেই নৃত্যটি হলো? সিকিমের অধিবাসীরা মুখোশ পরে এক ধরনের বিশেষ নৃত্য প্রদর্শন করে, সেটি হলো বলছে ছৌ নাকি চাম নাকি পাদায়নি নাকি ফ্যাগ? কি হবে? চাম নৃত্যটা কিন্তু সিকিমেও রয়েছে, তার পাশাপাশি অরুণাচল প্রদেশেও কিন্তু রয়েছে। এই নৃত্যটা কেন করা হয়ে থাকে না বৌদ্ধ ভিক্ষুকদের জীবনীকে তুলে নিয়ে এসে বা জীবনীকে নিয়ে কিন্তু তারা বিশেষ ধরনের নৃত্যটা পরিবেশন করে। আর আমরা জানি কি সিকিম আর অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী লোক রয়েছে, তাই তো? তাহলে সিকিমে তো এই ছাম নৃত্য দেখা যাবে, আর অরুণাচল প্রদেশেও কিন্তু এই চাম নৃত্যটা দেখা যাবে। আচ্ছা, ছৌ নৃত্য তিনটি রাজ্যে বিখ্যাত। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় হয়, যেটাকে পুরুলিয়া ছৌ বলা হয়ে থাকে। ঝাড়খণ্ডের সারাইকেলার ছৌ বিখ্যাত, আর হচ্ছে উড়িষ্যার কি ময়ূরভঞ্জ ছৌ। তাহলে ছৌ কি? উড়িষ্যার ময়ূরভঞ্জ ছৌ, ঝাড়খণ্ডের সারাইকেলার ছৌ, আর হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া হলো। আচ্ছা, পাদায়ানিটা কোথায় হয়? কেরল। পাদায়ানি কেরল। আর আছে ফ্যাগ কোথায়? তোর হরিয়ানা। ফ্যাগ, তারপরে ঘুমর, এগুলো সব কিন্তু হরিয়ানা হলো। রাজস্থান মানে আমি কি বললাম যে রাজস্থানেও দেখা যায়, মেজরিটি রাজস্থান দেখা যায়, কিন্তু তোর এই হরিয়ানাতেও দেখা যায়। বুঝতে পারছি? তাহলে পাদায়ানি কেরল, ফ্যাগ হরিয়ানা, আর হচ্ছে যে চাম হচ্ছে সিকিম এবং অরুণাচল প্রদেশ। যেমন এই দেখো অরুণাচল প্রদেশ সিকিম দুটোতে দেখা যাচ্ছে। আর একটা কি ছৌ হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ হলো। নেক্সট প্রশ্ন, যখন আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয়? যখন আলো এক প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কোন বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম হয়? অপশন বেগুনি নাকি নীল নাকি সবুজ নাকি লাল? কি হবে? লাল বর্ণের কিন্তু বিচ্যুতি সব থেকে কম হয়ে থাকে। আচ্ছা, বিচ্যুতিটা কেন হয়? দেখ, লাইটটা যাচ্ছে, তাহলে কম না বেশি? কম হয়, সবচেয়ে কম হয় বিচ্যুতি, সবচেয়ে কম হয় লাল বর্ণের। আচ্ছা, লাইটটা যাচ্ছে, প্রথমে সাদা আলোটা যাচ্ছে, তাহলে সেটা কি লঘু মাধ্যমে যাচ্ছে। যখনই একটা প্রিজম বা কাঁচ, মানে প্রিজম থেকে কাঁচ দ্বারা গঠিত, তো তাহলে যখন একটা ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যমে ঢুকছে তখন কিন্তু কি হবে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হবে তখন কি অবিলম্ব দিকে সরে আসবে, তাই তো? আবার যখন লাইটটা ওই ডেন্সার মিডিয়াম থেকে আবার শূন্য মাধ্যমে ফিরে যাচ্ছে, অর্থাৎ তোর লঘু মাধ্যমে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, অর্থাৎ কি আবার লাইটটা কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। বুঝতে পারলি? এই যে এই বিষয়গুলো হচ্ছে কেন না, এবং তোর হচ্ছে 7টা বর্ণের আলোয় ভাগ হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি। এই জন্য দেখবি যখন প্রিজমটা আঁকা থাকে বেগুনি বর্ণের আলোটা এতটা কোণ করে বেঁকে যায়, আর লালটা দেখবি খুব কম বাঁকে, লালটা স্ট্রেট বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ কি না লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু বেশি আর গতিবেগও কিন্তু বেশি। এবার প্রশ্ন আসতে পারে যে মেনলি এই যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে 7টা বর্ণের কেন হয়ে থাকে না আলোর বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন গতিবেগ থাকবার জন্য।
যে বর্ণের আলোর গতিবেগ বেশি সে সাইড করে বেরিয়ে চলে যাবে, তার কিন্তু সব বিচ্যুতি হবে না। বিচ্যুতি মানে কি? ব্রেক, একদিকে যেতে যেতে বেঁকে যাও, সেটা বলা হচ্ছে বিচ্যুতি। লাল বর্ণের আলোর গতিবেগ যেহেতু সব থেকে বেশি, ওর কিন্তু বিচ্যুতি সব থেকে কম, অর্থাৎ সে সিধা বেরিয়ে যাবে। আর হচ্ছে বেগুনি বর্ণের আলোর বেগ যেহেতু সব থেকে কম, সে কিন্তু বেশি বাঁক নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বিচ্যুতি কার বেশি হয়? বেগুনি। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কার বেশি হবে? লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হবে, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে। আচ্ছা, বিক্ষেপণ বা ফ্রিকোয়েন্সি সবথেকে কার বেশি হবে? বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হবে, আর লাল বর্ণের বিক্ষেপণ বা ফ্রিকোয়েন্সি সব থেকে কম হবে। আচ্ছা, আর কি আছে? আর চ্যুতিটা জেনে নিলাম। চ্যুতি সবচেয়ে কার বেশি হবে? বেগুনি চ্যুতি বেশি হবে, আর হচ্ছে চ্যুতি সবচেয়ে কম হবে, লাল বর্ণের চ্যুতি হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? ভারতীয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশন হচ্ছে জিভি মাভলাঙ্কার, নাকি ওম বিড়লা, নাকি মীরা কুমার, নাকি বলিরাম জাখর। কি হবে? জিভি মাভলাঙ্কার। জিভি মাভলাঙ্কার অর্থাৎ গণেশ বাসুদেব মাভলাঙ্কার হচ্ছে লোকসভার প্রথম স্পিকার। আচ্ছা, বর্তমান লোকসভার স্পিকার কে আছে? ওম বিড়লা। ওম বিড়লা। আচ্ছা, যদি বলা হয় সর্বপ্রথম মহিলা স্পিকার কে ছিল? মীরা কুমার। মীরা কুমার হচ্ছে সর্বপ্রথম মহিলা স্পিকার। আর যদি বলা হয় যে সবচেয়ে বেশি টাইম পর্যন্ত বা তার টেনিওরটা সব থেকে বেশি কোন স্পিকারের ছিল? বলিরাম জাখর। বলিরাম জাখর হচ্ছে সবচেয়ে বেশি দিন কিন্তু লোকসভার স্পিকার হয়ে দায়িত্ব সামলেছে। আচ্ছা, লোকসভার স্পিকার কি করবে না, যে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং হবে সেখানে কি করবে? সভাপতিত্ব করবে। আর জয়েন্ট সিটিং এর ডাকটাকে দেবে রাষ্ট্রপতি। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রবার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? রবার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? অপশন বলছে সিমলা, নাকি রাজমুন্দ্রি, নাকি কোট্টায়াম, নাকি লখনৌ। কি হবে? কোট্টায়ামে কিন্তু রোবার ইনস্টিটিউট রয়েছে। আচ্ছা, রোবার কি আর কোট্টায়ামটা কোথায় অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। আচ্ছা, রোবারটা কোন জাতীয় ফসল? অর্থকারী ফসল। আচ্ছা, রোবার তো এমনি তো আমরা যখন মুছি খুব সহজে হয়ে যায়, কিন্তু ওই রোবারটা দিয়ে তোর কি হচ্ছে না, গাড়ির চাকা তৈরি হচ্ছে। তাহলে আমরা এই খাতাতে সামান্য অল্প করে ঘর্ষণ করছি, তাহলে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে রাস্তায় এত ভারী মালটা নিয়ে গাড়িটা যখন যাচ্ছে, এবং তার যে পিচ রাস্তার সাথে যে তোর ঘর্ষণটা হচ্ছে, তাহলে সেটা কেন হয়েছে না? কারণ এটা হচ্ছে ভ্যালকানাইজেশন পদ্ধতিতে রোবারটা তৈরি করা হয়েছে। তার ভ্যালকানাইজেশন পদ্ধতি কি না, যখন রোবারের সাথে সালফার মেশাবে, তাহলে কি হবে না, শিলা বলছি ওই রোবারটা আরো বেশি হার্ডনেস বা কাঠিন্যতা আসবে, সহজে ক্ষয় হবে না। এই পদ্ধতিটাকে বলা হয় ভ্যালকানাইজেশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভ্যালকানাইজেশন কার সাথে করা হয়? রোবারের সাথে করা হয়। আচ্ছা, বলবে রোবারের সাথে ভ্যালকানাইজেশন করার জন্য কোনটি মেশানো হয়? তখন বলবো সালফার। ভ্যালকানাইজেশন কেন করা হয় না, রোবারে আরো দৃঢ়তা আনবার জন্য বা আরো ক্ষয়রোধী করে তোলবার জন্য। হলো? ঠিক একইভাবে লোহার ওপর যাতে মরিচা না পড়ে তার জন্য কি প্রলেপ দিই? জিঙ্কের প্রলেপ দিই বা দোস্তার প্রলেপ দিই, সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে জিঙ্কের প্রলেপ দেওয়াটা লোহার উপর, সেটাকে বলো গ্যালভানাইজেশন। আর তো রোবারের উপর সালফার মেশানোটাকে বলা হবে ভ্যালকানাইজেশন। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডিএনএ তে যে নাইট্রোজেন বেসটি থাকে না, ডিএনএ তে যে নাইট্রোজেন বেসটি থাকে না সেটি হলো অ্যাডেনিন, নাকি গুয়ানিন, নাকি সাইটোসিন, নাকি ইউরাসিল। কি হবে? ইউরাসিল। আচ্ছা, ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএ তে 4টি নাইট্রোজেন বেস থাকে। কি কি না, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ তেও কিন্তু 4টি নাইট্রোজেন বেস থাকে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ইউরাসিল, সাইটোসিন। আর ডিএনএ কি কি থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএ কি থাকবে? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। হলো? আচ্ছা, এই ডিএনএ এ আর টি অর্থাৎ অ্যাডেনিন আর থিয়ামিন, অ্যাডেনিন আর থিয়ামিন তাদের মধ্যে পরস্পরের মধ্যে ডবল হাইড্রোজেন বন্ডে যুক্ত হয়ে আছে। অ্যাডেনিন আর থাইমিন তাদের মধ্যে পরস্পরে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে আছে। আর জিসি অর্থাৎ হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিন, অ্যাডেনিন থাইমিন ডবল হাইড্রোজেন বন্ড,
আর জিসি অর্থাৎ কি গুয়ানিন এবং সাইটোসিন কিন্তু ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর যুক্ত। আচ্ছা, ডিএনএ এর আকার কেমন হয়ে থাকে? দ্বিতন্ত্রী প্যাঁচালো, তাই তো? দ্বিতন্ত্রী ডবল হেলিক্স স্ট্রাকচার, যেমন সিঁড়ির মতো। আচ্ছা, এই যে ডবল হেলিক্স স্ট্রাকচারটা বা দ্বিতন্ত্রী নকশাটা সর্বপ্রথম কে দিয়েছিল? ওয়াটসন এবং ক্রিক দিয়েছিল। ওয়াটসন এবং ক্রিক দিয়েছিল। কত সালে দিয়েছিল? 1953 সালে। ঠিক আছে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা বা ডিএনএ যে ডবল হেলিক্স স্ট্রাকচারে এই নকশাটা সর্বপ্রথম কে দিয়েছিল? ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। আচ্ছা, ডিএনএ সাথে সাথে আরএনএ গুলো একবার রিক্যাপ করে নিই। তাহলে আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা ডবল হেলিক্স স্ট্রাকচার, মানে সিঁড়ির মতো আছে। আর আরএনএ কি? রেখাকার, একটি রেখার মতো। ঠিক আছে, আরএনএ। আচ্ছা, ডিএনএ এর প্রধান কাজ কি? না বংশগতির ধারক এবং বাহক রূপে কাজ করা। বংশগতির ধারক এবং বাহক রূপে কাজ করা হচ্ছে ডিএনএ এর প্রধান কাজ। আর আরএনএ এর কাজ কি প্রধান? না প্রোটিন সিনথেসাইজ করা, অর্থাৎ কি? না প্রোটিন সংশ্লেষ করাই হচ্ছে আরএনএ এর প্রধান কাজ। হলো? নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্রহটিকে শুকতারা ও সন্ধ্যা তারা হিসাবে ডাকা হয়? অপশন বলছে মঙ্গল গ্রহ, নাকি শুক্র গ্রহ, নাকি ইউরেনাস গ্রহ, নাকি বৃহস্পতি গ্রহ। কি হবে? শুক্র গ্রহ। শুক্র গ্রহকে কিন্তু শুকতারা বা সন্ধ্যা তারা হিসাবে ডাকা হয়। আচ্ছা, শুক্র গ্রহকে কি বলা হয় থাকে? হলুদ গ্রহ বলা হয়ে থাকে। এবং শুক্র গ্রহের চারপাশে এক প্রকার মেঘের আস্তরণ থাকে বলে একে বলা হয় অবগুণ্ঠনকারী গ্রহ। আচ্ছা, শুক্র গ্রহ তোর অবস্থানের দিক থেকে কিন্তু দ্বিতীয় গ্রহ। আচ্ছা, শুক্র গ্রহ সমস্ত গ্রহগুলো কিন্তু কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, একমাত্র তোর ইউরেনাস আর শুক্র কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আচ্ছা, এবার মঙ্গল, মঙ্গল গ্রহকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। এবং মঙ্গল গ্রহের দুটি বিখ্যাত উপগ্রহ আছে, কি কি? ফোবস আর ডিমোস। আচ্ছা, মঙ্গল গ্রহের পৃথিবীর মতো কিন্তু আইস ক্যাপ রয়েছে বা বরফের আচ্ছাদন রয়েছে। আচ্ছা, আর অপশন কি আছে? না ইউরেনাস। ইউরেনাসকে কি বলা হয়? সবুজ গ্রহ বলা হয়, কারণ কি মিথেনের প্রাদুর্ভাব বেশি রয়েছে। আর বৃহস্পতি কি দৈত্য গ্রহ বলা হয়। হলো? নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? অপশন বলছে মহাত্মা গান্ধী, নাকি পিঙ্গালি ভেঙ্কাইয়া, নাকি লালা হংসরাজ, নাকি বাল গঙ্গাধর তিলক। কি হবে? পিঙ্গালি ভেঙ্কাইয়া সম্ভবত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের যে জাতীয় পতাকা তার নকশা প্রণয়ন করেন। আচ্ছা, জাতীয় পতাকার উপরে কোন কালার থাকছে? গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। আচ্ছা, তোর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য প্রস্থ 3:2, প্রস্থ ইসটু দৈর্ঘ্য বলে 2:3, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বললে 3:2। আচ্ছা, আর ভারতের যে রুপির চিহ্ন, এই যে দেবনাগরী ভাষায় র, হ্যাঁ, এই যে রুপির চিহ্ন, এইটা কেউ সর্বপ্রথম অঙ্কন করেছে? উদয় কুমার কিন্তু এই নকশাটা ডিজাইন করেছিল। আচ্ছা, আজকের আলোচনা শেষ প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশন বলছে চার্লস ব্যাবেজ, নাকি জেমস গ্যাসলিন, নাকি অ্যালান টার্নিং, নাকি গর্ডন ই মুর। আর অপশনগুলো বলছি, যে প্রশ্ন বলা কিন্তু আধুনিক কম্পিউটারের জনক। অপশন চার্লস ব্যাবেজ, নাকি জেমস গসলিন, নাকি অ্যালান টার্নিং, নাকি গর্ডন ই সুর। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।